নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু। দর্শক আমাদের পেজ নাম্বার কত? 215 বানতে। বন্দনা বানতে মঙ্গল। বীর্য কালকে শুরু হয়েছিল, শেষ হয়নি না বলতে। বীর্য নিয়ে পড়ছিল না বলতে, এটা বোঝা হয়নি তো। ঠিক আছে, তাহলে আরম্ভ করেন। বীর্য অধ্যবসায় কার্যারম্ভ ইহার স্বভাব, বাধার পর বাধা অতিক্রম ইহার কৃত্য। এই হেতু অন্য নাম পরাক্রম। চিত্তের ক্রমিক গতি রক্ষা করে বলিয়া ইহা উৎসাহ, প্রতিহত করিয়া করে বলিয়া স্থান। মানে এখানে স্থানটাকে কিরকম ভাবে করা হচ্ছে? স্থান না, থম। স্থান নয়, স্থান মানে খাম্বা আর কি, বড় খুব শক্তিশালী ভাবে গাড়ানো খাম্বা। আচ্ছা আচ্ছা। চিত্ত সন্ততি ধারণ করে বলিয়া দিতি প্রগ্রহ ও উপস্তম্ভন ইহার লক্ষণ। আমরা মনে হয় আগে উপস্থাপন শব্দটা পাইছিলাম, আমাদের প্রগ্রহ তো পাইনি মনে, নাকি? প্রগ্রহ প্রগ্রহ মানে বন্ধন। প্রগ্রহ মানে বন্ধন না? প্রগ্রহ মানে প্রকৃষ্ট রূপে গ্রহণ এই জাতীয় হতে পারে। দৃঢ় রূপে গ্রহণ, প্রকৃষ্ট রূপে গ্রহণ। চ্যাটজিপিটিতে করলে সঙ্গে সঙ্গে দেখা দেবে। দৃঢ় গ্রহণ বন্ধন আর কি, এভাবে লেখা ছিল আগে। ঠিক আছে তো, ঠিক আছে তো কথা। বীর্য সম্পন্ন যখন হবেন তখন তিনি দৃঢ়ভাবে গ্রহণ করবেন। উত্তোলন ধরে রাখা, দৃঢ়ভাবে সংগ্রহ করা, মনকে সফলভাবে কোনো কর্মে নিয়োজিত করা। অভিধর্ম ধ্যান শাস্ত্রে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। চিত্তকে কুশল পথে স্থাপন ও ধরে রাখার মানসিক শক্তিকে বলা হয় প্রগ্রহ। আচ্ছা, চ্যাটজিপিটির মধ্যে বলছে যে না? হ্যাঁ বলতে। দেখছেন কি কথা, কোন জায়গা থেকে পাইছে, এটা সব বলে দিয়েছে। এটা পুরোটা মানতে একদম অভিধর্ম ধ্যান শাস্ত্রে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়। এটা কোনো সাধারণ কথা না। না, দেখছেন কাণ্ড। এখানে পুরো ব্যাখ্যা করে দিচ্ছে, এটা পঞ্চেন্দ্রিয় পঞ্চবলকে টেনে নিয়ে আসছে। এখানে প্রগ্রহ দিয়ে কিভাবে করতে হয়, ধ্যান কিভাবে করতে হয়, সব নিয়ে আসছে না। বাপরে, এত বেশি মানে চালাক হইছে, খুব বলার মতো না। ওরা বলছে প্রগ্রহ কোথায় ব্যবহৃত হয় বুঝছেন? বলছে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল, বীর্য ইন্দ্রিয় বীর্য বল, উদ্যম শক্তি এর একটি দিক হলো প্রগ্রহ।
এখানে প্রগ্রহ মানে হচ্ছে মনকে আলস্য বা উদাসীনতা থেকে তুলিয়ে এনে ধ্যান বা কুশল কর্মে সক্রিয়ভাবে স্থাপন করা। ধ্যান হচ্ছে মন যখন ভ্রান্তি তন্দ্রা বা আলস্যে পড়ে যায় তখন ধ্যানই প্রগ্রহ প্রয়োগ করে মনকে আবার ধ্যান বস্তুর দিকে ফিরিয়ে আনে। এখানে প্রগ্রহের প্রকারভেদ দিচ্ছে আরম্ভ ধাতু, নিকম ধাতু, পরাক্রম ধাতু, থাম ধাতু। অনেক ব্যাখ্যা করে দিচ্ছে বলতে একটা শব্দকে চিন্তা করছেন। অসাধারণ কাজ কারবার এই আমাদের। এখন আর কষ্ট নেই, দেখা যাচ্ছে একটা শব্দ না বুঝলে ছাড় দিলে হলো। কি বলছে? তারপরে এখন চ্যাটজিপিটি কে পুরো ত্রিপিটক পড়ানো হয়েছে এবং নানা দেশের ত্রিপিটক গুলো পড়ানো হয়েছে, নানা দেশের নানা ভাষার। হ্যাঁ বান্তে, আপনার উপাসিকারা জিজ্ঞেস করছিলেন এগুলো করতে গিয়ে, বলছে আমাকে এগুলা সবগুলা আমার মধ্যে ই করা হয়েছে, আমাকে পড়ানো সে কারণে আমি এগুলো করতে পারবো। অসাধারণ কথা, ত্রিপিটক পুরো ঢুকিয়ে দেওয়াটা ডেঞ্জারাস না? নিয়ে নেওয়া না, দিয়ে দেওয়া তো বড় কথা না, এটা তো আছে, কিন্তু এটাকে এভাবে বুঝাই দেওয়া, হ্যাঁ না, ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়াটা, যুক্তিসঙ্গত যুক্তি সহ সবকিছু ভেঙে ভেঙে বলাটা। আরেকটা বিষয় মারাত্মক আছে, সেটা হচ্ছে যে লাইভে থেকে আপনার সঙ্গে কথা বলবে। মনে হয় মানে একটু একটা আসতো যেটা পেমেন্ট পে করতে হয় না, পে করতে হয় না, তাই? আচ্ছা আচ্ছা, আমি কথা বলি তো। ও আচ্ছা, আমি বাংলায় কথা বলে? হ্যাঁ হ্যাঁ, কথা বলে। তাহলে তখন তার কোনো বিপদ নাই এখন। হ্যাঁ, না না, কিন্তু লেখার কথা বড় না, আপনি লাইভে থেকে সারাক্ষণ ওর সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা, এটা প্রথম শুনলাম, আগে শুনে নেই অবশ্য। আচ্ছা, তারপরে আর্য মার্গে ইহা সম্যক ব্যায়াম সপ্ত সম্বুদ্ধাঙ্গে বীর্য সম্বুদ্ধাঙ্গ বৃদ্ধিপাদে বীর্য ঋদ্ধিপাদ। এগুলো তোমাদের ঠিক আছে, সবাই বুঝতে পারছেন, আমরা এটা আলোচনা করছিলাম তো ওই দিন নাকি? এই বীর্য চৈতসিকই জলে পতিত শাবকের, এই বীর্য চৈতসিকই জলে পতিত শাবকের উদ্ধারার্থে কাঠবিড়ালকে স্বীয় লাঙ্গুল সাহায্যে নদীর জল সেচনে রত করিয়াছিল। সাক্ষ্যমণি চিত্তে এই বীর্য পূর্ণতা প্রাপ্ত হইয়া উদ্গীত হইয়াছিল। এই আসনে আমার শরীর সুখে সুকুক, ত্বক অস্থি মাংস প্রলয় হয়ে হোক, বহুকল্প দুর্লভ অপ্রাপ্য বুদ্ধি না পাইয়া কায় এই আসন ত্যাগ করিবে না, না পাওয়া কায় এই দৃঢ়তার সুচ্ছন্ন বর্ম পরিধান করত তিনি ধ্যানমগ্ন হইয়া বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন। এখানে বর্ম বলতে এটা একটা কি বলা হচ্ছে, অধিষ্ঠান মধ্যে না, বর্ম পরিধান করিয়া করত, হ্যাঁ, দৃঢ়তা সুচ্ছন্ন মানে এটা পুরনো ভাষা আর কি, করত জায়গায় করিয়া বললে তখন মিলবে আর কি কথাটা। আচ্ছা, করত এটা পুরনো শব্দ, পুরনো ভাষা। এখন বর্তমানে আমরা করত বিষয়টাকে মানে করার পরে, করত মানে হচ্ছে যে করার পরে বা করার পরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দৃঢ়তার সুচ্ছন্ন বর্ম পরিধান করিয়া, অর্থাৎ অধিষ্ঠান আর কি, এটা মানে এটা দৃঢ়তার এই কথা দ্বারা তিনি নিজেকে আবৃত্ত করেছেন, নিজেকে অধিষ্ঠিত করেছেন, এই কথার মধ্যে তিনি একটা শক্তি সঞ্চার করেছেন। বন্দনা মানতে মঙ্গলক যে বীর্য অকুশল পথ প্রাপ্ত হইয়া ব্রাহ্মণ তনয়,
আরো কত খ্রিস্টাব্দের 215 সুশিক্ষিত জ্যোতিপালকে ব্রেকার বলছে অহিংসকে আচ্ছা ও অঙ্গুলিমাল রূপে ভয়ানক উদ্দেশ্য করিয়াছিল, সেই বীর্য আবার কুশল প্রাপ্ত হইয়া তাকে অরক্তে উন্নমিত করিয়াছিল। আচ্ছা, ওনার নাম ছিল জ্যোতিপাল ব্রাহ্মণ না? হ্যাঁ, ব্রাহ্মণ তো নয়, সুশিক্ষিত জ্যোতিপালকে, অহিংসকে। নামটা ভুল আসছে আর কি, ভুল আসছে বলতে না, নামটা এমনি অহিংসক ছিলেন। অহিংসক। অহিংসক, ঠিক আছে। হ্যাঁ, অঙ্গুলিমাল রূপে ভয়ানক দস্যু করিয়াছিল, সেই বীর্য আবার, হ্যাঁ এটা সুন্দর উদাহরণ। না ভুল আসে না, আবার জ্যোতিপাল এটা হয়তো নাম আর একটা ছিল। অহিংসক তো ওনার ডাক নাম পড়ে গেছে যে, হ্যাঁ ওর নাম দিয়েছিল কিন্তু হিংসক। মাত্র অহিংসক না ছিল, না, নাম দিয়েছিল যে হিংসক। আচ্ছা, ওই যে বাবার না, রাজার, ওই রাজ্যের রাজার অস্ত্র শস্ত্র আকারে ঝনঝন ঝনঝন করে ইয়ে করছিল, তারপরে বিদ্যুতের ঝলক উৎপন্ন হয়েছিল। ও আচ্ছা, ওই ও ভূমি সবার আগে যেদিন ভূমি সজল ওই দিন। তারপরে ওর অহিংসকের বাবা ছিল, অঙ্গুলিমালের বাবা ছিল এই জাতীয় বিশেষ, তিনি দক্ষ এই জাতীয় বিষয়ে। বিশেষ করে তিনি এই নক্ষত্র গণনা করতেন, কোন নক্ষত্রে মানুষের জন্ম হলে কি হবে, কি হতে পারে, এই জাতীয় বিষয়গুলো উনি খুব জানতেন, বুঝতেন। তো ওইটা ছিল চোর নক্ষত্র নামক একটা নক্ষত্র আছে। ওই নক্ষত্রে এট এ টাইম কেউ যদি ভূমিষ্ঠ হয়, এমনি প্রতিসন্ধি এক জিনিস, পৃথিবীর আলো বাতাস ওই মুহূর্তে লাগা, প্রথম পৃথিবীর আলো বাতাস লাগা, ওই মুহূর্তে একটা প্রত্যেকটা মানুষের একটা প্রভাব আছে। যে মুহূর্তে মানুষ ভূমিষ্ঠ হয় আর কি, পৃথিবীর সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়, ওই মুহূর্তের এই ব্যাপারটা কিন্তু মানে অস্বীকারযোগ্য না। বুদ্ধ এটাকে অস্বীকার করেননি। পরিবর্তন করা যায়, এটা তো আছেই, কিন্তু ওই বিষয়টাকে অস্বীকার করা হয়নি বুদ্ধ শাস্ত্রে। আচ্ছা, এবং ওটার উপরে নির্ভর করে আমাদের পুরানো দিনের কিছু বানাইতো, আপনার এই কুষ্টি কুষ্টি পঞ্জিকা, কুষ্টি কুষ্টি পঞ্জিকা, পঞ্জিকা, হ্যাঁ কুষ্টি, হ্যাঁ বলতে এখনো আছে, এখনো আছে, হ্যাঁ এখনো আছে। এগুলো প্রায় আপনার জীবন রেখাতে প্রায় 20-30% মিলিয়েও যায়। মিলে যায় বলতে আমার মিলছে বলতে, এখনো মিল আছে। যারা ভালো তাদের বিষয়গুলো এরকম মিলেও যায়। হ্যাঁ বলতে মিলে যায় সত্যি। তবে যারা অতি কুশল কর্মে জীবনযাপন করেন তাদের অনেক এরকম অকুশল, কুষ্টির মধ্যে থাকা অকুশলও তাদের ইয়ে হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আবার কুষ্টির মধ্যে থাকা কুশলও বা সুবলতার ব্যাপারও এরকম অনেক কিছু থাকে, কিন্তু সে অত্যন্ত দুশীল জীবনযাপন করার কারণে ধ্বংস হয়ে যায়। এটাও আমরা বিভিন্ন জনের জীবনী দিয়ে মিলিয়েও দেখেছি। হ্যাঁ বলতে ঠিক। আচ্ছা, তো এই জন্য ওনার নাম দেওয়া হয়েছিল হিংসক। তারপরে আচার আচরণগুলো এত ইয়ে ছিল, পরিশুদ্ধ ছিল। পরিশুদ্ধ হওয়ার পেছনে তার অতীত জন্মের কুশলতার ব্যাপারও ছিল, কিন্তু বিশেষ করে রাজার সঙ্গে এরকম সমস্যা করবে এটা আগে থেকে জানার কারণে ওকে স্পেশাল শিক্ষা দিয়ে তার সঙ্গে সবাই খুব ভালো সৎ ব্যবহার, সৎ কথাবার্তা বলে ওকে অত্যন্ত ভালো বানানো হয়েছে। আর এত বেশি ভালো হয়েছে, নামটা পুরো চেঞ্জ করে দিয়েছে। হিংসক থেকে সরাসরি অহিংসক হয়ে গেছে। আচ্ছা, ওই হ্যাঁ ওইটা ওই সময় মনে ছিল না আমার এটা হিংসক ছিল এটা। হ্যাঁ জয় আর শ্রদ্ধা, হ্যাঁ শ্রদ্ধা আর শ্রদ্ধা নেবে নিচে, নিচের শেষ প্যারাত
আচ্ছা শ্রদ্ধা করে শ্রদ্ধার বীর্য শেষ বেলা। আচ্ছা কিন্তু পরবর্তীতে এই বন্ধু যারা সহপাঠী ছিল ওদের রোশন হলে পরে এই বিষয়টা আমাদের সর্বত্র থাকে, বাড়িতেও থাকবে। বাড়িতে মনে করেন আপনারা ঘর বানাইছেন, ঘর আছে, ওখানে আপনাদের উন্নতি শ্রীবৃদ্ধি, বাড়ির মানুষ অন্যরা হিংসা করবে। আপনার একটু ভালো থাকলে, ভালো চললে, হ্যাঁ, এটা অন্যরা হিংসা করবে। আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এই বিষয়টা এগুলো পরিলক্ষিত হয়। স্কুলের মধ্যেও ছাত্রছাত্রীর মধ্যে এরকম একটা হিংসাত্মক ব্যাপার কাজ করে। তো এই হিংসাত্মক ব্যাপারকে কেন্দ্র করে অবশ্য অনেক দেশে এগুলো এখন অনেক সিস্টেম পাল্টিয়ে ফেলছে। ভালো ছাত্র খারাপ ছাত্র দেখতে দেয় না, বুঝতে দেয় না কাউকে। স্কুলের মধ্যে এ ভালো ছাত্র, এ খারাপ ছাত্র, অনেক দেশের মধ্যে এগুলো পরিবর্তন করে ফেলছে যাতে কেউ বুঝতে না পারে, সবাই যাতে সমানভাবে শিখতে পারে। এখানে কিরকম ভালো করে জানি না আমি, অনেক দেশে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বন্ধ করে ফেলছে, পরীক্ষা নাই। ভালো খারাপ হবে যে সে কারণে, ভালো খারাপ ইয়ে হবে যে সেজন্য। না এখানে তো অবশ্যই আছে, এটা পরীক্ষা তো অবশ্যই, এটা সবসময় ক্লাস পরীক্ষা হয়, উত্তীর্ণ হওয়ার ব্যাপারও আছে। তার মানে পরীক্ষা নাই মানে বুঝেন, এটা মানে সবাই পাস করতেই হবে, সবাই পড়তেই হবে। পরীক্ষা নাই মানে তার মানে ও পাস করবে না এরকম না, ওকে যে লাইনে ও পড়বে ওই কাজ ও পারবেই। বান্ধব এখানে তাহলে পরীক্ষা না থাকলে তো আর পাস কেমনে করবে? হ্যাঁ, পাস পরীক্ষা বলতে না থাকলে ওকে পাস কেমনে করবে? যেগুলো যে বিষয়ে তাকে শিক্ষা দেওয়া হয়েছে, ভারতের মধ্যে এমন একটা আছে, তো এমন একটা ইয়ে আছে, এটা প্রথমে শুরু করছিল, পরবর্তীতে এটা যারা ফেল করে 2-3 বা 4 বার ফেল করছে, মেট্রিক ফেল করছে, ওই জাতীয় মানুষকে ওখানে ভর্তি করানো হয়, অকেজো মানুষকে আর কি। এটা 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 স্পেশাল কেয়ার নেওয়া হয় মনে হয়, কোচিং টাইপের আর কি। হ্যাঁ, ছাত্রদের না থাকবে। এটা কোচিং না, এটা হচ্ছে যে তার কি করতে চায় সে, যেটা করতে আচ্ছা আচ্ছা, চায় সেটার উপরে ইয়ে করেই তাকে ইয়ে করা, গাইড দেওয়া হয়। ও আচ্ছা ভারতের আচ্ছা, মধ্যে ওটা খুব নাম করে জানো, ঠিক আছে, হ্যাঁ, জায়গার নামটা পাইলে পরে জানাবো আর কি। ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা করতেছি যে বীর্য, বীর্য অঙ্গুলিমালের বিষয়টা, হ্যাঁ এটা কিন্তু দারুণ ওনার কাছে কাজ করছে মানতে। যে বীর্য অকুশল পথ প্রাপ্ত হইয়া ব্রাহ্মণ তনয় সুশিক্ষিত জ্যোতিপালকে অর্থাৎ অহিংসকে অঙ্গুলিমান রূপে ভয়ানক দস্যু করিয়াছিল, সেই বীর্য আবার কুশল পথ প্রাপ্ত হইয়া তাহাকে অরত্ব উন্নমিত করিয়াছিল। বীর্য দশপারমিতার অন্যতম। বীর্য উৎপত্তি হেতু 112 মধ্যে একটা কিন্তু বীর্য পারমী, হ্যাঁ 10 পারমীর মধ্যেও একটা কিন্তু বীর্য পারমী, একটা, হ্যাঁ বীর্য পারমী আছে মধ্যে, হ্যাঁ হ্যাঁ। বীর্য পরমাত্ম পারমীটা কিভাবে বলবেন? মানতে বীর্য পরমাত্ম পারমী 10 পারমিতার অন্যতম। বীর্য পারমী, বীর্য উপপারমী, বীর্য পরমাত্ম পারমী, এভাবে আছে না? হ্যাঁ মানতে পরমাত্ম পারমীটা একটু বলেন। মানতে পরমাত্ম পারমিত উদাহরণ দিছে, মানতে অঙ্গুলিমালের উদাহরণ দিতে হচ্ছে পরমাত্ম পারমী নাকি, যিনি অকাতরে প্রাণী মানুষ হত্যা করেছিলেন। না, পরমাত্ম পারমী এটা না। বীর্য এটা হবে পারমী না, হচ্ছে যে উনি এখানে বীর্যটা মানতে ইয়ে হয়েছে আর কি, মানতে বীর্য স্বাভাবিকভাবে তিনি বীর্য প্রয়োগ করে তিনি শীল সমাধি দানশীল ভাবনাতে তিনি সংযুক্ত থাকবেন। আর বীর্য উপপারমী হচ্ছে যে এই বীর্য পারমী পূরণ করতে গিয়ে তিনি প্রয়োজনে ওনার অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ করতেও তিনি রাজি থাকেন বা ত্যাগ করেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তো ইউটিউব, হ্যাঁ ঠিক আছে। যখন বৌদ্ধ বুদ্ধিগাছের নিচে অধিষ্ঠান করেছিল একটা বীর্য পারমী না? হ্যাঁ, এই যে বুদ্ধিসত্ত্ব যেটা অধিষ্ঠান করেছিলেন এটা প্রতিষ্ঠা বীর্য করেছিল, পরমাত্ম পারমী। এটা পরমাত্ম পারমী, হ্যাঁ যেটা আমরা ওই প্রতিষ্ঠানটা পড়েছি না, এই আসনে দেহ মোর যা হ্যাঁ, ওই তো বাদ উপরে লাইন একটু উপরে আসছেন আর কি, হ্যাঁ পরমাত্ম পারমী। উদাহরণ ওইটা।
এটা তিনি জীবন ত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরকম এটাকে বলা হয় পরমাত্ম পারমী, বীর্য পরমার্থ পারমী। হ্যাঁ, যেমন চক্ষুপালের স্থবিরের বীর্য পরমাত্ম পারমী না? না, এটা উপপারমী। ওটার মধ্যে জীবন বিনিময়ের ইয়ে ছিল না, ত্যাগের ইয়ে ছিল না তো। হ্যাঁ, এটা চোখ ত্যাগের কারণ ব্যাপার ছিল। অঙ্গ প্রত্যঙ্গের মামলা যখন আসবে তখন উপপারমী, আর জীবন ত্যাগের ব্যাপার যখন আসবে তখন পরমার্থ পারমী। তারপরে আচ্ছা, বীর্য উৎপত্তির হেতু 182-83 পৃষ্ঠায় বীর্য সম্বুদ্ধাঙ্গ উৎপত্তির কারণ দ্রষ্টব্য। সুবহান ফরিউর মধ্যে উৎপত্তি হেতু ভালোই তো। সুবহান আছে তাহলে নাকি? বীর্য পদাঙ্গ আর কি ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ আরম্ভ ধাতু, নিষ্কর্ম ধাতু, পরাক্রম ধাতু আছে, তাহাতে জ্ঞান পূর্বক মনোযোগী হইলে পূর্ণ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন বীর্য সম্বোধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন বীর্য সম্বোধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অপিস 9টি কারণ বীর্য সম্বোধাঙ্গ উৎপাদনে সহায়তা করে, তথা অপায়বয়, প্রত্যাবেক্ষণ, গমনভীতি মানব নির্বাণগামী প্রতিদার সহিত বিদর্শনার্য মার্গ এবং শক্তি বিশুদ্ধি পরস্পরা প্রত্যাবেক্ষণ, পিণ্ডপাতের অপচারিতা, দায়ত মহত্ব, ব্রহ্মচারী মহত্ব প্রত্যাবেক্ষণ, আলস্যপরায়ণ ব্যক্তি পরিবর্জন, আরদ্ধ বীর্যবান ব্যক্তি সেবন, বীর্যবোধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা, মহাসাথী পাট্টার সূত্রে আনিশংস সন্দর্শন ও জাতির মধ্যস্থত প্রত্যাবেক্ষণ সহ একাদশ কারণ হইয়াছে। এই রূপে উৎপন্ন বীর্য সম্বোধাঙ্গের অরহত্ত মার্গ লাভে বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। দেখছেন, অসাধারণ এই বিষয়টা। আমাদের সপ্তবুদ্ধাঙ্গ কোন বুদ্ধাঙ্গ কিভাবে অর্জন করা সহজ হয়, কিভাবে করলে সুবিধা হয়, এরকম করে 7টা বুদ্ধাঙ্গের কথা আমরা এখানে পাইছিলাম এই জায়গাতে, মনে আছে? সপ্তবুদ্ধিঙ্গ, হ্যাঁ বলতে, হ্যাঁ, এই সপ্তবুদ্ধিরঙ্গের মধ্যে বীর্য একটা বুদ্ধিরঙ্গ। হ্যাঁ বলতে, হ্যাঁ। তো এগুলো আমাদের এমনি স্পেশালি আগে দেওয়া হয়েছিল গ্রুপের মধ্যে, তবে এটা সবার লিখে রাখা উচিত এবং এই সপ্তবুদ্ধাঙ্গের উৎপন্ন করার প্রণালী দেওয়ালের মধ্যে এগুলো খুব যত্ন করে রেখে দেওয়া উচিত। যখন এখানে আমাদের বলে গেলে চলবে না তো, আমাদের এই বীর্য দ্বারাও তো বুদ্ধ হচ্ছেন, যে আমাদের ভবিষ্যৎ সামনে বুদ্ধ যিনি আসবেন, তিনি বীর্য, হ্যাঁ বীর্য 16 অসংখ্য লক্ষ কল্প কালের অধিক কাল ব্যাপী উনি এই বীর্য পারা গ্রহণ করে আসছেন। এটা আর্যাষ্টাঙ্গিক মার্গেরও একটা মার্গ। কোনটা বলেন তো? এই কারণে বীর্য মানে এই আর কি, এটা কি বলে, ব্যায়াম, সম্যক ব্যায়াম। হ্যাঁ। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তবুদ্ধাঙ্গের প্রত্যেকটা বুদ্ধাঙ্গ, এগুলো কিভাবে, আমরা তো বুদ্ধাঙ্গ এখন চিনি, কিন্তু এটা কিভাবে উৎপন্ন করা যায়, মাঝে মধ্যে এটা আমাদের লাইনচ্যুত হয়ে যেতে পারে। তখন এগুলো যদি আপনি এই 7টা বিষয় যদি আপনি ইয়ে করে রাখেন, দেওয়ালের মধ্যে রাখলে মাঝে মধ্যে চোখ পড়বে, একটু বড় করে আর্টিস্ট করে রাখলে চোখ পড়বে। তো দেখলে মাত্র এগুলো এটা এভাবে উৎপন্ন করা যায়, এটা এভাবে উৎপন্ন করা যায়। তাহলে একটা করে আবার ইয়ে করি, আমরা একটু করে রিপ্লাই করি। এটা আসতে পারতো মনে হয় নাকি?
লেখা তো আছে, প্রত্যেকটার ইয়ে আছে, ব্যাখ্যা আর কি একটু একটু। ও আচ্ছা, না এটা এটা পরে স্মৃতি চলে আসছে মানতে, শব্দ বুদ্ধাঙ্গ মানতে আমরা এখন কি এটা বললাম বলছি যে না, ইয়া এটা বলছি না। বুদ্ধাঙ্গের মধ্যে এই কথাগুলো যেগুলো লেখা আছে এগুলো সবাই বুঝতেছে, আমরা এগুলো আগে আলোচনা করছিলাম একবার। হ্যাঁ বলতে উপাসক সুকন বাবু এক লাইন করে আবার পড়েন তো। আচ্ছা, উৎপন্ন কুশল উপাদিন্যাদি বর্ষে চিত্তের অগ্রহণ লক্ষণ বীর্য বুদাঙ্গ। ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ, আরম্ভ ধাতু, নিষ্ক্রম ধাতু, পরাক্রম ধাতু আছে। তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পূর্ণ মনোযোগী হইলে, জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পূর্ণ মনোযোগী হইলে, তাহা সেবন করিলে অনুৎপন্ন বীর্যবোধাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন বীর্যবোধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অপিচ 9টি কারণ বীর্যবোধাঙ্গ উৎপাদন সহায়তা করে, যথা অপায়বয় প্রত্যাবেক্ষণ, গমন ভীতি প্রত্যাবেক্ষণ, পিণ্ডপাতের অপচারিতা, দায়াত মহত্ব ও ব্রহ্মচারী মহত্ব প্রত্যাবেক্ষণ, আলস্য পরায়ণ ব্যক্তি পরিবর্জন, আরোধ্য বীর্যবান ব্যক্তি সেবন, বীর্য সম্বোধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা, মহাসাথীপাট্টান সূত্রে আনিসিংস সনদ সন্দর্শন ও জাতির মহত্ব প্রত্যাবেক্ষণ সহ 11 কারণ উক্ত হইয়াছেন। এই রূপে উৎপন্ন বীর্যবোধাঙ্গের অরহত্ব মার্গে লাভে বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অভি বড়ুয়া বুঝছেন, আলোচনা করার দরকার আছে। অভি বড়ুয়া বলতে এখানে আরম্ভ ধাতু মানে এটা আরম্ভ ধাতু মানে শুরু আর কি, প্রত্যেকটা বিষয়ের শুরু। এটা তো শুরু, এটা শুরুতেই। হ্যাঁ, শুরু দেখার জন্য বলা হচ্ছে, শুরু দেখার জন্য। তারপরে আরম্ভ ধাতু, নিষ্ক্রমণ ধাতু। নিষ্ক্রমণ ধাতু মানে নিষ্ক্রমণ মানে কি, অনিত্য হয়ে যাচ্ছে, নিষ্ক্রমণ হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা কি আছে, পরাক্রম ধাতু, শক্তিশালী হয়ে যাচ্ছে তো নাকি? পরাক্রম ধাতু, পরাক্রম ধাতু না, তাহলে এটা না। এটাও লিখতে হবে চ্যাটজিপিটির মধ্যে, পরাক্রম ধাতু সম্পর্কে। পরাক্রম মানে তো শক্তিশালী না, বাধার পর বাধার অতিক্রম করাই মানে তো জাগে। ওই যে একটা লিখা করছিলাম যে বুঝছি এখন। আরম্ভ ধাতু মানে শুরু করা, শুরু করা, যে কোনো কাজ শুরু করা। হ্যাঁ, তারপরে নিষ্ক্রমণ মানে চালিয়ে যাওয়া, বুঝছেন। তারপরে পরাক্রম মানে এটাকে আরো শক্তি সঞ্চার করে চালানো। শক্তি। হ্যাঁ, তা এই তিনটা ধাতু আর কি। আপনি শুরু করেছেন, আরম্ভ ধাতু, এটা শুরু করতে হবে। এই শুরু করাটা বীর্য চৈতসিকের এবং বীর্য বুদ্ধাঙ্গের কাজ। শুরু করতে হবে। তারপরে শুরু করে এর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে রানিং রাখতে হবে। তৃতীয় পর্যায়ে হচ্ছে যে এটা স্লো হতে চাইলে বা স্টপ হতে চাইলে শক্তিশালী করতে হবে, আরো দ্রুত গতি সম্পন্ন করার জন্য শক্তি সঞ্চার করে চালানো, এটা হচ্ছে পরাক্রম ধাতু। সুপ্রিয় বাবু, আর কোনো কিছু এখানে আলোচনা করার দরকার আছে? এই পুরো বিষয়টার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। উপাসক সবার জন্য একটু করে আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন একটু করে বলে যান।
এটা কি বিষয়টা, মানে বীর্য যদি আপনার কাছে না থাকে তাহলে উৎপন্ন করতে হবে না। এটা না থাকলে কিন্তু আপনি মার্গফল লাভ করতে পারবেন না। এটা গ্যারান্টিযুক্ত কথা নাকি মিছা কথা আছে এখানে? এক বিন্দু নাই বান্ধে এখানে কেন? মিছা কথা। সপ্ত বুদ্ধাঙ্গের প্রত্যেকটা বুদ্ধির অঙ্গ থাকতে হবে, একটাও কম থাকলে হবে না। হবে কি? একটাও যদি কম থাকে হবে না, হবে না বান্ধে। তাহলে এটা লাগবে। তো এটা যদি লাগে, এটা আপনার কাছে এখন নাই, এটার থেকে মানে সহজ পন্থা, সহজ উপায় আর নাই। যে বিষয় আমার কাছে নাই, এটা কিভাবে আমি শুরু করতে পারি, একদম এটা সকলের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটা কথা। এটা একেবারে নাই, আমি কিভাবে এটা শুরু করব, এটা উপাসক এভাবেই একটু বর্ণনা করেন। বান্ধে আমি গুছিয়ে বলতে পারতেছি না তো বান্ধে, আসতেছে না আমার কাছে। অনেকে বলি না বান্ধে, আমি পরে বলবো। সুকুমার বাবু বলেন, একটা একটা সুন্দর করে গুছিয়ে বলেন। আর এখানে তো এখানে নাই আমার কাছে। এখানে আমরা যেটা পড়ছিলাম ওইটাই, যেগুলো পড়ছি সেগুলো বানতে উৎপত্তি ওই সেতু থেকে কথাগুলোকে মানে বুঝছে কিনা সবাই, বুঝলেও আবার ওই জায়গাটাকে একটু রিপিট করেন। তাহাতে আচ্ছা আমি এক লাইন পড়ি। তাহাতে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, কাহাতে? তাহাতে অর্থাৎ বিচ্ছাতে আর কি। আবার এর একটু আগে থেকে আর একটু করেন। ওই যে আরম্ভ ধাতু, নিষ্কর্ম ধাতু, পরাক্রম ধাতু আছে, পরাক্রম ধাতু আছে। তাহাতে অর্থাৎ ওইগুলোর মধ্যে মানে জ্ঞানপূর্বক মনোযোগী হইলে, পূর্ণ মনোযোগী হইলে, পুনরায় অর্থাৎ একবার না পূর্ণ আর কি, মনোযোগী হইলে এবং তাহা সেবন করিলে অনুৎপন্ন বীর্যবোধাঙ্গ উৎপন্ন হয়। যেগুলো মানে তো যে উৎপন্ন হবে না, সেগুলোই উৎপন্ন হবে আর কি। অন্তে আরো শক্তিশালী কিভাবে ইয়ে করবেন? মনে করেন আপনি স্মৃতি সাধনা করা শুরু করেছেন, হ্যাঁ, তো এই শুরু বিষয়টাকে আপনাকে খুব মনোযোগী হতে হবে, মনোযোগী দেওয়া, মনোযোগী হয়ে থাকা, বারবার শুরু করার চেষ্টা। এখন হয়েছে না কি হয়েছে, আবার করব, হয়েছে না কি হয়েছে, আবার করব, পুনঃ মনোযোগী হতে হবে আর কি। এটাকে বলা হয় আরম্ভ ধাতু। আর এখানে একটা কথা বলছে তো আমাদের মূল বইতে, ওই আমরা যেখানে চিত্তের ক্রমিক গতি রক্ষা করে বলিয়া ইহা উৎসাহ। তারপরে আরম্ভ ধাতু এর পরেরটা কি ধাতু ছিল? নিষ্ক্রমণ ধাতু। এটা কন্টিনিউ রাখা, পুনঃ কোন। হ্যাঁ, ওটাকে চলমান রাখা, কন্টিনিউ রাখা। দ্বিতীয়টা হচ্ছে যে চলমান রাখা, তৃতীয়টা হচ্ছে যে আরো অধিক উৎসাহে, অধিক বীর্য প্রয়োগ করে পরাক্রমী হয়ে খুব দ্রুত গতিতে ইয়ে করে দেওয়া, চালিয়ে দেওয়া। এটা মধ্যে ওই যে আমরা কি বলছিলাম, সম্যক ব্যায়ামের মধ্যে উৎপন্ন কুশলকে আরো অভিবৃদ্ধি করা, উৎপন্ন কুশলকে প্রতিষ্ঠা করা, এটা আর কি। এটা এখানে এভাবে থাকতে হবে আর কি, তিনটা পর্যায়ে। হ্যাঁ, উৎপন্ন বা চিত্তের পরিবর্তন ব্যায়াম। তারপরে লাইন সুকুমার বাবু। আচ্ছা, পূর্ণ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন বীর্যবোধাঙ্গ উৎপন্ন হয়। এভাবে চেষ্টা করলে আপনার কাছে না থাকলেও উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে। হ্যাঁ, উৎপন্ন বীর্যবোধাঙ্গ বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়, আরো বৃদ্ধি হইয়ে উৎপন্ন মানে যে আরো বেশি পূর্ণতা প্রাপ্ত হবে আর কি। বানতে
মানে অভিজ্ঞ চেষ্টা করেন। হ্যাঁ, অপিস 9টি কারণ, 9টি কারণের মাধ্যমে মানে তাদের যে সহায়তা করে মানতে বীর্যবিদাঙ্গ। অপিচ, হ্যাঁ আচ্ছা, অপিচ 9টি কারণ বীর্যবিদাঙ্গ উৎপাদনে সহায়তা করে, যথা অপায়ব প্রত্যাবেক্ষণ। এটা বুঝছেন? অপায় অপায় মানে চারিয়ে পাইয়ে যাওয়ার, আই বয় বয় থাকে না নাকি, এভাবে প্রত্যাবেক্ষণ। অর্থাৎ আমি যদি নিজের চিত্তকে কুশলে দৃঢ়তার সহিত যদি বানিয়ে রাখতে না পারি, কুশলে রাখতে না পারলে চিত্ত অকুশল করবে স্বাভাবিক। কুশলে বানিয়ে রাখতে না পারলে, কুশলে সাজিয়ে রাখতে না পারলে, কুশলে পরিচালিত করতে না পারলে চিত্ত অকুশল করবে। তো অকুশল করলে আমাকে অপায়ে যেতে হবে। অপায়ে যেতে হবে। এই অপায়ের দুঃখতা বুদ্ধাদি সৎপুরুষগণের ব্যাখ্যিত মতে, যেভাবে বুদ্ধাদি সৎপুরুষগণ এই অপায়ী দুঃখকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন, ওই বিষয়গুলো নিজে স্মরণ করে এবং সেগুলো দেখার মতো ওই রকম কল্পনা শক্তি উৎপন্ন না হইলেও এভাবেও বলেছেন দেবদূত সূত্রের মতো করে। কিভাবে? মনুষ্যলোকের অপায়। কিরকম মনুষ্যলোকের অপায়? যেমন চোর যদি শনাক্ত হয়, ডাকাত যদি শনাক্ত হয়, চিহ্নিত হয়, তখন তাকে রাজারা ভয়ঙ্কর শাস্তি দিয়ে থাকে। গ্রামের মোড়লরা ভয়ঙ্কর শাস্তি দিয়ে থাকে। এগুলো না থাকলেও সমাজবাসীরা সবাই মিলে খুব দারুণ দণ্ড দেয়, দারুণ সাজা দেয়। হ্যাঁ, এগুলোকেও প্রত্যক্ষ অপায়, প্রত্যক্ষ এগুলো দৃষ্ট, দেখা যায় এমন, বুঝছেন? এবং মানুষ যখন অতি খারাপ থেকে খারাপতর কর্ম সম্পাদন করে, তাকে মনুষ্যলোকেই প্রেত উচিত জীবনযাপন করতে হয়। এটা মনুষ্যলোকের বানানো প্রেত। কিরকম? উদাহরণ, ভয়ঙ্কর ভয়ঙ্কর পৃথিবীর এমন এমন কিছু জায়গাতে এমন এমন কিছু জেল আছে, ঘোর অন্ধকার সেখানে, এবং এমন এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, পুরো 8 ঠ্যাং বাঁধা। ভয়ঙ্কর ভয়ঙ্কর যারা অপরাধী আছে, কোনো সময়ের জন্য তাকে হাত ঠ্যাং খোলা হয় না। এরকম এগুলো হচ্ছে যে জীবদ্দশাতে এই নারকীয়তাগুলো, এগুলো দেখতে পাওয়া যায়। এবং আমরা যখন এরকম উশৃঙ্খল কোনো কার্যক্রম করি, নিন্দা করতে করতে ওর জীবন পুরো বিষিয়ে তোলে যে কোনো একটা মানুষের। এটাও কিন্তু ওই অকুশলের বা খারাপের ফলগুলো এভাবে নিজে উপলব্ধি করা যায়। সেটা ছাড়াও যেটা আমরা অপায় বলতে চারি, অপায় তির্যক সুনিরয় এর দুঃখগুলো, তির্যকের দুঃখ তো আমরা দেখতেই পাচ্ছি। এগুলো পর্যবেক্ষণ করার মাধ্যমেও চিত্ত কি হয়? ভীত হয়। ভীত হয়ে এদিকে কুশলের দিকে ধাবিত হয়। এটা হচ্ছে যে অপায় প্রত্যবেক্ষণ। নরকের দুঃখগুলো স্মরণ করে চিত্ত ভীত হয়, তখন কুশলে ধাবিত হয়। এভাবেও বীর্য সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন করা যায়। এটা তারপরে কি ছিল? একটা 9টা ছিল না কারণ? হ্যাঁ, এটার মধ্যে একটা হচ্ছে যে অপায় দুঃখ প্রত্যবেক্ষণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে গমন ভীতি প্রত্যবেক্ষণ। অর্থাৎ গমন ভীতি প্রত্যবেক্ষণ মধ্যে ব্যাকেটে লিখছে যে নির্মাণগামী প্রতিপদার সহিত বিদেশ ন্যায্য মার্গ এবং সপ্ত বিশুদ্ধি পরস্পরা প্রত্যবেক্ষণ আর কি। সপ্ত বিশুদ্ধি আমরা পড়েছি, ওই শিল বিশুদ্ধি থেকে স্টার্ট করে বাকি সবগুলো। সপ্ত বিশুদ্ধির প্রথম বিশুদ্ধি কি? শিল বিশুদ্ধি। শিল বিশুদ্ধি মানে লক্ষ্য করা আমার মধ্যে শিল বিশুদ্ধিটা ঠিক আছে কিনা, এবং এর পরবর্তী করণীয় ক্রমান্বয়ে আমি সবগুলো ঠিক করতেছি কিনা, এটা হচ্ছে প্রতিপদা। ওই বিষয়ে যখন মনোনিবেশ করে, তাতেও এই বীর্য সম্বুদ্ধাঙ্গ ক্রমে উৎপন্ন হয়, করা যায়।
এটাই এখানে বলা হয়েছে 2 নম্বরে না। 3 বান্তে। নম্বরে দেখেন তো। 2 নম্বরে এটাই বলছে যে বান্তে মনে হয়। 3 নম্বরে পিণ্ডপাতের অপচায়িতা। পিণ্ডপাতের হ্যাঁ, পিণ্ডপাতের অপচারিতা, এটা ভিক্ষুদের জন্য বিশেষ করে, ভিক্ষুদের জন্য। বলতে অপচারিতা কেন বললো এখানে? অপচারিতা না মানে প্রত্যবেক্ষণতা আর কি, তাও হ্যাঁ, মানে তাই ঠিক আছে, ঠিক আছে বলতে অপচারিতা তো অপচারিতা অন্য শব্দ। বলতে মানে প্রত্যবেক্ষণতা বলতে ঠিক এমন বিষয়টা হবু মানুষে কত কষ্ট করিয়ে না এই ভাত উৎপন্ন করছে, মাথার গাম ঠেঙত ফালাইয়ে না এই চাষবাস করে মানুষে শ্রদ্ধাবান দায় করা, এটা তো ইউনারা এইভাবে চিন্তা করি নফাইলে এটা ওইভাবে চিন্তা করতে পারি। এই ভাত ইউন দিবেলা বলি কতজনের রেস্টুরেন্টত কাজ করত দেয়, এটা বহুত দায় করা। আমি নিজেও প্রত্যক্ষ আত ফুরি ফেলি দিয়ে দেখিলাম দাঁত ফোরা কি হই উপাসক কত বাদে আমাদের রেস্টুরেন্টের মধ্যে সেকলাই গিয়ে ওই দেখা না করি, ফুরি গিয়ে দিই তাইলে এটার হাত ফুরি ট্যাং ফুরি হবু কত কাণ্ড কীর্তন করিয়ে না এটার এই অর্থবিত্ত উৎপন্ন করের গড়িয়ে না আহারও করে ইউন আবার দান করের। আবার দান করতে কোনো নর্মাল ভাবে ন কোয়ালো সময় সময় কি শ্রদ্ধা গৌরব তারা নিজে ন খাই। অনেক সময় যে খাবার কোন দান করে ইতারা বছরই একবারে নিলে খাবার ন খায়, আরও করে এরকম খাবার দেয় অবু ইউন খাইয়ে না আই ক্যাং করে দিই আর কি করানো উচিত। আই যা গরিবের আরাই তারা খাবার এই কাজেও নাই করির না নানা করির, এবং ইউনোর দায়ভার আইন লইতে জম না সত্যি সত্যি ইউন খাইবার মতো এরকম শক্তি সামর্থ্য আতন আসে না, আসলে কি আমি কাজ করির না নানা করির। এই ব্যাপারগুলোকে বলা হয় পিণ্ডপাত অপচায়িতা। মানে খাওয়ার সময় খাবার আগে পরে যে কোনো সময়ে যখন এটা দুর্বল হতে থাকবে তখন এটা ভাবলে মাত্র ভিক্ষু শ্রমণদের মনে সঙ্গে সঙ্গে বীর্য আরম্ভ হয়, শুরু হয়, সূচনা হয়। আমি আমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এটা মানুষের দানের কারণে, মানুষের এই পিণ্ডপাত আদি দানের কারণে প্রবাহিত হচ্ছে। তাদের এই দানীয় রক্ত প্রবাহ নিয়ে আমি আমার কাজ ঠিকমতো করছি না কেন, আমি যে কারণে বুদ্ধ শাসনে এসছি সেই কাজ আমি করছি না কেন, এভাবে চিন্তা করলে মাত্র বীর্য আরম্ভ উৎপন্ন হয়, বীর্য আরম্ভ হয় বাধ্য। ঠিক। আরেকটা হচ্ছে যে দায়াত মহত্ব ও ব্রহ্মচারী মহত্ব প্রত্যাবেক্ষণ। দায়াত মানে কি বানতে? এই দায়াত বলতে ওটার মতো আর কি, ধর্মদায়াত, তারপরে পিণ্ডপাত দায়াত, দায়াত মানে দায়ক আর কি, দায়কের মহত্বতা। আচ্ছা, দায়ক। তারপরে আরেকটা কি ছিল যে দায়াতের সঙ্গে ব্রহ্মচারী, ব্রহ্মচারী মহত্বতা, মানে আমি যে ব্রহ্মচারী আমাকে লোকে সম্মান করে শ্রদ্ধা করে গৌরব করে এবং আমি নিজেকেও ব্রহ্মচারী বলে দাবি করছি, আসলে আমার মধ্যে সেই ব্রহ্মচর্য আছে তো, আমি ব্রহ্মচর্য আচরণ করছি তো নাকি এর কোনো ব্যতিক্রম করছি। এভাবে যখন নিজের মধ্যে প্রত্যবেক্ষণ করা হয় তখন সঙ্গে সঙ্গে এটা একটা সংবেগ উৎপন্ন হয়, বীর্য উৎপন্ন হয়, নতুন করে আবার শুরু করার সূচনা করার প্রেরণা জাগে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে। আর একটা হচ্ছে দায়াত, আমাকে যে চারি প্রত্যয়াদি বিহার আদি যে আমাকে দান করেছে কেন, অন্য কোনো কারণে নয়, আমি এই চারি প্রত্যয়াদি উপভোগ করে আমি যাতে নির্বাণ কে খুব ত্বরান্বিত করতে পারি, নির্বাণ যাতে খুব দ্রুত প্রত্যক্ষ করতে পারি, এই কারণেই আমাকে এই ধর্মদায়াত বা দায়ক আর কি, দায়কের বিষয়টা এভাবে চিন্তা করার জন্য। দায়াত মহত্ব বলছো নাকি? হ্যাঁ, দায়ক মহত্ব, দায়কের এটা খুব মহৎ চিন্তার দ্বারা
মহৎ চেতনাকে কেন্দ্র করে এটা দিয়েছে না, দায়কের মহত্বটা। হ্যাঁ, শ্রীলঙ্কার মধ্যে মাহাত্মা বলে, মহা আত্মা দায়ককে মহাদিত্য নিয়ে দান করেছে। আমি জিজ্ঞেস করলাম মানে এটা কি, এটার কোনো আবিধানিক ব্যাপার আছে নাকি? বলছে হ্যাঁ, এটা হচ্ছে যে মাহাত্মা মানে মহা আত্মা, মহা ত্যাগ চিত্তের চিত্তে, তার মধ্যে সে থাকে বলে। মানে দান চিত্তে তো কোনো স্বাভাবিক বা অল্প চেতনাতে এটা আসে না। দান তো কোনো সামান্য জিনিস না। আমরা আমাদের বড়ুয়াদের দিতে দিতে আমাদের অভ্যাস আছে বিধায় হয়তো আমরা দিচ্ছি যে, কিন্তু এটা কোনো সাধারণ বিষয় কিন্তু না। এটা অতি চর্চার একটা জিনিস। প্রত্যেক সময় আমরা চর্চা করতে করতেই আমরা দান করতে পারতেছি যে, হ্যাঁ, তো সহজ কিন্তু বিষয় না। তো সেজন্য এরা ওই আমরা তো দাতা বলি, দায়ক বলি সরাসরি। এখানে এটাকে শ্রীলঙ্কার মধ্যে একটু স্পেশালিত্ব করে ডাকে, মাহাত্মা। হ্যাঁ, আমাদের শ্রীলঙ্কান আঙ্কেল যেটা আছে ওটাকে এখানে শুধু মাহিত্যা ডাকে। ওনাকে নাকি খুব সাদা ছিলেন, মানে সাদা উপাসক, সাদা মাহিত্যা। তারপরে একটা হচ্ছে যে আলস্য পরায়ণ ব্যক্তি পরিবর্জন। যারা অলস তাদের থেকে দূরে থাকা। যারা অলস বলতে যারা পুণ্যকর্মে অলস আর কি, শিল্পালনে অলস, দান করণে অলস, ভাবনা করণে অলস, ওই জাতীয়। এমনি গুমজাই থাকে অলস, ওটা বুঝতে হবে না এটা। আরব্ধ বীর্যবান ব্যক্তি সেবন। যারা খুবই বীর্যপরায়ণ, সারাক্ষণ শিল সমাধি প্রজ্ঞার আচরণে ব্যতিব্যস্ত, নতুন নতুন করে শিল পালনের কলা কৌশল নিজে অ্যাপ্লাই করেন, এবং সহবিহারী যারা থাকে তাদেরকেও বলেন এইভাবে এভাবে আমি করছি যে আজকে আমার শিল পালনে খুবই ভালো লেগেছে, এভাবে আমি ধ্যান করেছি, আজকে দীর্ঘক্ষণ বসতে পেরেছি, আমার বসাতে কোনো রকমের ব্যতিক্রম অনুভূতি হয় নাই। প্রত্যেকদিন নতুন নতুন কলা কৌশল তিনি নিজেও এভাবে উদ্ভাবন করেন এবং অন্যকেও পথ বাতলে দেন, দৃঢ় বীর্যক্রমতার সহিত, পরাক্রমতার সহিত নিজেও করেন। এরকম ব্যক্তিত্বদের আশেপাশে থাকা, সহচার্যে থাকা, এটা হচ্ছে যে এটা। তারপরেরটা বীর্য সম্বোধাঙ্গ উৎপাদনের জন্য সতত চেষ্টা। হ্যাঁ, প্রতিনিয়ত চেষ্টা করা, ওটা ওই আরম্ভ ধাতুর মতোই, সবসময় চেষ্টা করা, আরম্ভ ধাতু। তারপরে শেষ বান্তে তারপরে আছে যে মহাসাতিপাট্টা সূত্রে আনিশংস সন্দর্শন। এটা শেষ বলতে এটা লাস্টেরটা। হ্যাঁ, মহাসাতিপাট্টান সূত্রের আনিশংস কি আছে? আনিশংস কি আছে মনে আছে? আমি গ্রান্টে দিচ্ছি, গ্রান্টে দিচ্ছি যে কেউ যদি এই মহাসাতিপাট্টান সূত্র অনুসারে স্মৃতিপ্রস্থান ভাবনায় নিজেকে নিয়োজিত রাখে, 7 বছরের মধ্যে ও 4 মার্গ 4 ফলের একটি হইলেও জীবনে অধিগত করতে পারবেন। বলছে 7 বছরের কথা বাদ দাও, ও যদি ধীর পরাক্রমী হয়ে অতি বীর্যবন্ত হয়ে যদি অবস্থান করে তাহলে 6 মাস না, বলতে 7 মাস, তারপরে একদম কমিয়ে 7 দিন পর্যন্ত আনছিল আর কি। 7 মাস, তারপরে এর পরবর্তীতে 7 দিনের পরে 7 মাসের পরে আছে যে 7 সপ্তাহ 7 দিন এরকম করে আনছিল বলতে। হ্যাঁ, এরকম করে আনছিল। হ্যাঁ, তাই এইভাবে ক্রমান্বয়ে 7 দিন পর্যন্ত আনি ফেলছে, মিনিমাম 7 দিন। হ্যাঁ, মিনিমাম 7 দিন বলতে এমনি বলেছে আর কি, তাও একদিনেও যে হবে না এমনও না,
ঠিকঠাক না মতো মনে হয়, হলে হ্যাঁ, ঠিক আছে। একদিনেও হয়ে যেতে পারে। এটা একটা বোঝার কলা কৌশল। এটা তো চিত্তের বিষয় মানতে, হ্যাঁ, হ্যাঁ, চিত্তের বিষয় আমরা আপনি বুঝাতে। নাম এবং রূপকে অনিত্য দুঃখ অনাত্মা রূপে প্রমাণ করে ফেলতে পারলেই ফিনিশ। বাদে তাহলে আমরা সাদীপাঠটা নিয়ে গবেষণা করলে সবসময় করতেছি না। সাদীপাঠার মানে স্মৃতি অবস্থান আর কি, স্মৃতি। ওইটার উপর বারবার সাদীপাঠান আমরা একবার আলোচনা করেছি। সাদীপাঠান অট্টকথা সহ সাদীপাঠান সূত্র আমরা একবার আলোচনা করেছি। একবার না দুইবার করা হয়েছিল মনে হয়। দুইবার করা হয়েছিল। হ্যাঁ, তবে তখন মোবাইলে রেকর্ড ছিল না আমাদের এই আলোচনাগুলো। হ্যাঁ, তবে বাংলাদেশ ক্লাসে এটা আরেকবার আলোচনা করা হবে। তখন আপনি ক্লাসগুলো দেখে নিলেও হয়ে যাবে আলোচনাগুলো পুরো। এটাও একটা বই তো পুরা, সেজন্য। তবে এটা কিন্তু আমার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটাই বড় কথা। হ্যাঁ, তারপরে আমরা যেভাবে পড়তেছি এ পুরো নতুন নতুন করে উদ্দীপনা, প্রত্যেকদিন ডেলি একটা উদ্দীপনা তৈরি হয়। এটা কিন্তু অসাধারণ। এটা অসাধারণ। এটা আমরা আগে শুনতাম বলতে আমি ফিল করেছি ব্যক্তিগতভাবে বর্ণবিহারের মধ্যে এটা যারা ভিক্ষু শ্রমণ ছিলেন তারাও নিশ্চয়ই ফিল করবেন। আমরা সারাদিন এমন আর তেমন করতে করতে দিন কাটে। বর্ণবিহারে যতদিন ছিলাম আমি 2-3-4 মাস এরকম কন্টিনিউ ছিলাম বোধহয়, বা 6 মাস এরকম কিছু একটা ছিলাম। এই 6 মাসের মধ্যে কন্টিনিউ মনে করেন প্রত্যেক দিন সকালবেলা যেটা 4টা থেকে 5টা পর্যন্ত যেটা বান্তের দেশনা, হ্যাঁ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল, এত বেশি ছিল যে এটা শুনে মাত্র আপনার নতুনভাবে আবার দিন শুরু করতে ইচ্ছে করবে, নতুনভাবে আবার নতুন রূপে ব্রহ্মচার্য জীবনকে সাজাতে ইচ্ছে করবে। আজকে কি কি পুণ্যকর্ম করব, আজকে কি কি কুশল কর্ম করব, মানে কথাগুলো এমন ছিল। অথচ মনে হয় যে প্রত্যেকদিন একই কথা বলতেছে, কিন্তু কথাগুলোর মধ্যে এমন একটা যেন জাদু মিশানো ছিল। প্রত্যেকদিন আমি মনে করতাম যে শুধু এটা আমার মধ্যে উৎপন্ন হয়। আমি বেশ আরো কয়েকজনের সঙ্গে কথা বলি, তাদের মধ্যেও সেম, যারা মানে ওগুলো ওই দিন ভালো করে শোনে আর কি, সকালবেলার এই দেশনাতে যারা উপস্থিত থাকে। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু যে বনভান্তের বেলায় আমরা তো প্রত্যক্ষ করেছি, ঠিক আছে, কিন্তু বই পুস্তকের মধ্যেও এটা দেখতেছি। গুরুভান্তের সান্নিধ্য ডেইলি 1 বার 2 বার 3 বার শিষ্যরা সম্মুখীন হয়। এরকম নানা বিষয় নিয়ে কি কি ধ্যান চর্চা করেছ, কিভাবে করেছ, এগুলো নিয়ে 2-3 বার অন্তত শিষ্যের সঙ্গে গুরুভান্তের সঙ্গে যোগাযোগ হয়। গুরুভান্তের এখান থেকে কথাবার্তা শুনে আসার পরে পুরো নতুনভাবে আবার টাইট ফিট। হ্যাঁ, ঠিক আমাদের ক্লাসটাও এমন একটা পর্যায়ে আছে। আমরা সারাদিন না কেন, হ্যাঁ, এমন সময় অনেক সময় মনে হয় বনবান্তের প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টাগুলো পড়তাম যে মনে হয় যেন বান্তে আমাকেই বলতেছে কথাগুলো। তো ঠিক আমাদের ক্লাসটাও এরকম একটা প্রেরণার সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকদিন এটা পড়লে, যে বিষয়ে পড়ি না কেন, আমাদের সব বিষয়ের মধ্যে অভিধর্মের ছোঁয়া, অভিধর্মের অর্থসংগ্রহের আলোকের ছোঁয়া এটা লাগতেছে, এবং প্রত্যেকদিন আমরা পরিপুষ্ট হচ্ছি, নতুনভাবে নিজেকে সাজানোর একটা যে প্রত্যয় তৈরি হচ্ছে, এটা কিন্তু অসাধারণ। তাহলে সাতিপাট্টান সূত্র ফল দর্শন করলেও, আনিসাংস দর্শন করলেও এই বীর্য সম্পূজক উৎপন্ন হবে। কিভাবে হবে বলেন তো উপাসক? বান্তে সাতিপাট্টান সূত্র যদি আমরা এভাবে ওটা যদি করা হয়, ওটা তো বলতে একটা অধ্যবসায়ের বিষয়, একটা প্র্যাকটিসের বিষয়। এটা ওই এই সাতিপাট্টান সূত্র যদি আমি আচরণ করি, বা এই ধর্ম বিনয় যদি এভাবে চর্চা করা হয়, তাহলে আমি সর্বপ্রকার দুঃখ হইতে, এখন যা কায়িক মানসিক নানাভাবে যে দুঃখগুলো পাচ্ছি, কষ্টগুলো পাচ্ছি, সকল দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে।
হো, এই দুঃখমুক্ত অবস্থাটা কেমন হবে, কেমন সুখের হবে, কেমন স্বস্তির হবে, কেমন আনন্দের হবে, এটা লাভ করলে, এটা ভেবে ভেবে চিত্ত প্রসাদিত হয় এবং বীর্য সম্বুদ্ধাঙ্গ সংবর্ধিত হয়। এই হচ্ছে যে কথা, মানে এটাই আনিসাংশ দেখে এটাকে প্রত্যাবর্তন করেও এটা বাড়ানো যায়, তৈরি করা যায়। তারপরে জাতির মহত্ব প্রত্যাবেক্ষণ সহ একাদশ কারণ উক্ত হইয়াছে, অর্থাৎ আগে 9 প্রকার, তারপর মহাসাতিপাট্টন সহ এবং জাতির মহত্ব প্রত্যাবেক্ষণ সহ একাদশ। জাতির মহত্ব তো চ্যাটজিপিটির মধ্যেও আসলেও হবে না। মানে এখানে জাতির বলতে, জাতির মহত্ব বলতে কি জন্মটাই তো জাতি নাকি? জন্ম তাহলে তো ঠিক আছে, মানে আমি যে মানব জন্ম লাভ করেছি, হ্যাঁ, এটা তো বিশাল। এই জন্মটা তো আমার কাছে এই হতে সে পর্যন্ত থেকে যাবে না, এটা তো ভঙ্গুর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্মটাকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য, এই জন্মের সমস্ত শক্তিকে কাজে লাগানোটা আমার একান্ত উচিত কর্তব্য বলে এই মানব জীবনের মহত্বতা চিন্তা করে এবং ওইভাবে কানা কচ্ছপের একটা উদাহরণ দিয়েছিল যে কি বুদ্ধ কিসের মধ্যে, ধর্মপদ কোন একটা গল্পের মধ্যে কানা কচ্ছপের জুয়ালের মধ্যে চোখ লাগিয়ে পৃথিবী দেখা উদাহরণ একটা ছিল। কোথায়? যে কোনো একটা বৌদ্ধ গল্পের মধ্যে এই উদাহরণটা ছিল। মহাসমুদ্রের মধ্যে একখানা জুয়াল বলতে গরুর কাঁধের মধ্যে যে জুয়ালগুলো থাকে, এগুলোর মধ্যে ছিদ্র আছে দড়ি বাঁধার জন্য। এই জুয়াল পানিতে ভাসতে থাকে, উত্তরের বাতাসে দক্ষিণে যায়, দক্ষিণের বাতাসে উত্তরে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। আর সাগরের তলদেশে থাকে এক কানা কচ্ছপ, এক চোখ আছে এক চোখ নাই। এটা একটা মানে কথা আর কি, এমনি নর্মালি। ওই কানা কচ্ছপ মনে করেন 100 বছরে একবার উঠবে উপরে, কোন দিকে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নাই। যদি উঠে ঠিক এট এ টাইম একই সময়ে ওই জোয়ালের ছিদ্রটা যদি কচ্ছপের চোখের কানা বরাবরে যদি পড়ে, তাহলে সে পৃথিবী দেখতে পাবে। বলা হচ্ছে হয়তো কোনো না কোনো সময় এই জোয়াল বরাবরে ছিদ্র বরাবরে এই কচ্ছপের চোখটা লেগেও যেতে পারে। এটা যতটা সহজ তার থেকেও আরো কঠিন থেকে সুকঠিন এই মানব জন্ম লাভ করা। কেন সুকঠিন? কারণ আমরা দেখেন পুণ্যকর্ম একটা করতে কত তালিমালি করিয়ে করতে লাগে, অকুশল কর্ম করতে গেলে অনায়াসে কত আনন্দ চিত্তে করে ফেলতেছি আমরা। হ্যাঁ, তার এই যে মানে অপায়ের কার্যগুলো করতে, খারাপ কার্যগুলো করতে চিত্ত নির্বাধায় করে চলেছে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে এগুলো নাই। একবার যদি কোনো রকম এখানে উৎপন্ন হওয়া যায়, তাহলে সারাক্ষণ তার অকুশলে দিন কাটতেছে। আর নরকের মধ্যে উৎপন্ন হইলে শুধু কেন এটা করেছি, এটা না করলে আমার হয়তো, এভাবে অনুশোচনা অনুতাপ করতে করতে আরও পাপ সংবর্ধিত হয়। হতে হতে আবার পুনরায় নরক, এভাবে 100 জন্ম, 1000 জন্ম, লক্ষ জন্ম নরকের পর নরক কাটিয়ে দিয়েছে। এরকম নারকেরও বলে অভাব নাই। হ্যাঁ, তাইলে বড় সাংঘাতিক এই মানব জন্ম লাভ করা। তাহলে এই সুদুর্লভ মানব জন্ম আমরা এখন লাভ করেছি। তো লাভ করে এটাকে উপযুক্তভাবে কাজে লাগানো আমাদের প্রত্যেকেরই উচিত। এটা আরো দুর্লভ জন্ম লাভ করেছি আমরা। হ্যাঁ, এটা ভাবলেও মানে চিত্ত উর্বর হয় এবং এই বীর্য সম্বুদ্ধাঙ্গ বুদ্ধিরঙ্গ তৈরি করা সম্ভব। শেষ হয়েছে না এদের পর্যন্ত? হ্যাঁ, শেষ হয়েছে। এইরূপে উৎপন্ন বীর্য বুদ্ধাঙ্গ রহত্য মার্গ পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত হয়।
তাহলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পয়েন্টগুলো লিখে রাখলে আলোচনাগুলো মনে পড়বে, তাহলে ওইভাবে নিজেকে সংবর্ধিত করা যায়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। অপ্রমেয় মানে হচ্ছে যে যেগুলো প্রমাণ করা যায় না, এটা কি পরিমাণ পুণ্য হয়েছে আমরা এর প্রমাণ করতে পারবো না। হ্যাঁ, কালকে এই সম্পর্কে, অপ্রমেয় সম্পর্কে, অপ্রমেয় পুণ্যের সম্পর্কে বা আমাদের এই পুণ্যের ফলাফল রেজাল্ট সম্পর্কে আমি যে কোনো একজন থেকে জিজ্ঞেস করব, আপনারা বলবেন, জানাবেন, এটা নিয়ে চিন্তা করবেন আর কি ভাববেন অপ্রমেয় কিভাবে হয় আমাদের এই পুণ্যগুলো। এই অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই কুশল রাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।